প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের গত দিনের ক্লাসে আবর্তন অনুপাতের 5টি সূত্র আলোচনা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আগামী ক্লাসে আমরা এগুলোর সৃজনশীল সমস্যার সমাধান করব। আমরা সেই সৃজনশীল সমস্যার সমাধানের লক্ষ্যে আজকে আবারও যুক্ত হয়েছি। তোমরা আমরা সময় নষ্ট না করে হোয়াইট বোর্ডে লেখা উদ্দীপকটা দেখে নিই এবং আমরা তার পরপরই পর্যায়ক্রমে এটার সমাধান করে যেতে চাচ্ছি। তোমরা লক্ষ্য করো যে আমাদের এখানে হোয়াইট বোর্ডে লেখা আছে প্রারম্ভিক মজুত পণ্য লেখা আছে 3,25,000 টাকা। সমাপনী মজুত পণ্য 3,75,000 টাকা। ধারে ক্রয় 15 লক্ষ টাকা। ধারে বিক্রয় 30 লক্ষ টাকা। মোট লাভ 5 লক্ষ টাকা। নিট লাভ 3 লক্ষ টাকা। আছে পাওনাদার 3,75,000 টাকা। মোট সম্পদ আছে 22,50,000 টাকা। আমাদের কাছে করণীয় হিসেবে চেয়েছে মজুদ আবর্তন অনুপাত, খ দেনাদার আবর্তন অনুপাত, গ পাওনাদার ও মোট সম্পত্তির আবর্তন অনুপাত। আমরা গতদিন এই 5টি সূত্র শিখেছিলাম। আজকে এর সমাধান আমরা করতে চাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, মজুদ আবর্তন অনুপাতের সূত্র হবে বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম বিক্রিত পণ্যের ব্যয় যদি অঙ্কে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি ক্রয়কে ধরে নিতে পারি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি উদ্দীপকে বিক্রয় মূল্য দেওয়া আছে, সেক্ষেত্রে বিক্রয়ের থেকে মোট লাভ বাদ দিয়ে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে নিতে পারব। তোমরা উদ্দীপক লক্ষ্য করেছ, এখানে বিক্রয়ের টাকা দেওয়া আছে মোট লাভ। আমরা বিক্রয় থেকে মোট লাভ বাদ দিয়ে দেব, পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। তবে আমাদের এখানে দুটি কাজ করে নিতে হবে। একটি বিক্রিত পণ্যের ব্যয় বের করে নিতে হবে, গড় মজুদও বের করে নিতে হবে। তবে সর্বপ্রথমে আমরা সূত্রটি লিখে ফেলি। সূত্রটি লিখলে দেখো কি হয়। এখানে আমাদের লিখতে হয় আমরা জানি মজুদ আবর্তন অনুপাত সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। আমরা মান প্রয়োগ করার আগে এখানে দুইটা দফা আমরা একটু বের করে নিতে চাচ্ছি। এখানে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয় বিয়োগ মোট লাভ। বিক্রয়ের টাকা দেখো কত দেওয়া আছে। ধারে বিক্রয় হিসাবে 30 লক্ষ টাকা দেওয়া আছে, বিয়োগ মোট লাভ আমাদের দেওয়া আছে 5 লক্ষ টাকা। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হয়ে যাবে 30 লক্ষ টাকার থেকে যদি আমরা 5 লক্ষ টাকা বাদ দিয়ে দেই তাহলে আমাদের টাকা হবে 25 লক্ষ। আমরা এখানে 25 লক্ষ টাকা লিখে দিচ্ছি। লিখতে পাচ্ছি না কাকে, গড় মজুদ। এখন আমরা গড় মজুদ এখানে বের করে নিচ্ছি। গড় মজুদ সমান সমান
প্রা দিয়ে আমি প্রারম্ভিক বোঝাচ্ছি, স দিয়ে সমাপনী বোঝাচ্ছি, ভাগ 2। তোমরা লক্ষ্য করো, আমাদের প্রারম্ভিক মজুদ ছিল 3,25,000 টাকা, সমাপনী মজুদ ছিল যোগ 3,75,000 টাকা, ভাগ 2, 6 লক্ষ আর 1 7 লক্ষ। 7 লক্ষ টাকাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফলাফল এসে যাবে 3,50,000 টাকা। লেখা যাবে না, 3,50,000। ফলাফল হিসাবে আমাদের কি করতে হবে? ক্যালকুলেটারে 25 লক্ষ ভাগ 3,50,000 দিতে হবে। সেখানে দেখা যাবে 7.14 বার উত্তর হিসাবে আসবে, 7.14 বার। তোমরা সমাধানটা এর ভিতর তুলে নিয়েছো। আমার কাছে আবারও কথা লক্ষ্য করো, আমি গতদিন তোমাদের সূত্র বোঝানোর ক্ষেত্রে একটি উদাহরণ দিয়েছিলাম। ইলেকট্রিক পাখা হাতে নিয়ে ঘুরিয়ে দেখেছিলাম। সেই ইলেকট্রিক পাখা যখন আমরা হাতে ঘোরালাম তখন দেখলাম যে এটা মিনিটে কয়বার ঘোরে, ঘন্টায় কয়বার ঘোরে, বার অর্থে কত বার ঘোরে, এমন একটা বিষয় আমরা এখান থেকে আবিষ্কার করতে চেয়েছিলাম। তো আমরা সেখানে দুটো উদাহরণও প্রয়োগ করেছিলাম। 1 নম্বর উদাহরণ হিসাবে ছিল শীতের কাপড়ের ব্যবসা, 2 নম্বর উদাহরণ হিসাবে ছিল আমার পরিধেয় পাঞ্জাবির ব্যাখ্যা আর গল্প। সেখান থেকে আমরা দেখেছিলাম যে মজুদগুলো 2 বার, শীতের কাপড়ের ক্ষেত্রে 1 বার, উৎসবের কাপড়ের ক্ষেত্রে 3 বার আবর্তিত হয় পার ইয়ার আর প্রতি বছরে। তাহলে এর জন্যে আমাদের মজুদ আবর্তনের উত্তরটা বারে লিখতে হয়, আমরাও তাই লিখলাম। নতুন করে ছাড় কি শিখলাম? আমরা দেখলাম বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে বিক্রয় থেকে মোট লাভ বাদ দিতে হলো। মজুদ পণ্য প্রারম্ভিক দেওয়া আছে, সমাপনী দেওয়া আছে। গড় করে নেওয়ার জন্য 2টি মজুদ পণ্যকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে 3,50,000 টাকা ফলাফল পেলাম। আমাদের বিগত দিনের সূত্র থেকে শেখা এবং জানা সূত্রের উপর মানটা প্রয়োগ করলাম। ফলাফল হিসাবে আমরা 7.14 বার পেয়ে গেলাম। আমরা এখানে মজুদ আবর্তন অনুপাতের ইতি টানতে পারি। আমরা চলে যেতে চাচ্ছি এরপরে দেনাদার আবর্তন অনুপাতে। তোমাদের প্রথম কাজটি হবে খাতায় সূত্রটি লিখে নেওয়া। সূত্র হিসেবে আমরা কি লিখছি? আমরা জানি দেনাদার আবর্তন অনুপাত সমান সমান নিট ধারে বিক্রয় ভাগ গড় দেনাদার। তোমরা দেখো আমাদের উদ্দীপকে ধারে বিক্রয় দেওয়া আছে 30 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 30 লক্ষ টাকা। গড় দেনাদার বলতে আমরা গতদিন শিখেছিলাম, গড় দেনাদার তাকে বলা হবে প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট এমন ধরনের দফা আর প্রাপ্য বিল বিবিধ দেনাদার এমন টাকার সহযোগিতা নিয়ে আমরা গড় দেনাদার তৈরি করব। আমাদের উদ্দীপকে একটা জিনিস বা একটা দফা লিখতে একটু ভুল হয়েছে, তোমরা একটু লিখে নাও। বিবিধ পাওনাদারের নিচে লিখে নাও
বিবিধ দেনাদার টাকার পরিমাণ লেখো। বিবিধ দেনাদার বলে টাকার পরিমাণ লেখো 6,45,000। 6,45,000। তাহলে আমাদের নিট ধারে বিক্রয় 30 লক্ষ আছে, আমরা ভাগ দিয়ে দিচ্ছি 6,45,000। আবারও ক্যালকুলেটারে চলে যাও। ক্যালকুলেটারে আমরা চাপ দিয়ে দেখলাম দেনাদার আবর্তনের ফলাফল আসে 4.65 বার। আমাদের এর মধ্যে ক দাগ শেষ হলো, খ দাগ শেষ হলো। আমাদের বাকি রয়ে গেল গ দাগের 2টি অনুপাত। গ দাগে প্রথমেই আমাদের কাছে চেয়েছে পাওনাদার আবর্তন অনুপাত। তাহলে আমাদের লিখতে হচ্ছে গ নাম্বার দিয়ে আমরা জানি পাওনাদার আবর্তন অনুপাত সমান সমান নিট ধারে ক্রয় ভাগ গড় পাওনাদার। নিট ধারে ক্রয় ভাগ গড় পাওনাদার। তোমরা এর ভিতর সূত্রটি লিখে নিয়েছো, উদ্দীপক তোমাদের নিজেদের কাছে আছে, এ বাদেও আমাদের হোয়াইট বোর্ডে লেখা উদ্দীপক আছে। দেখো এখানে নিট ধারে ক্রয় আছে 15 লক্ষ টাকা, আমি লিখলাম 15 লক্ষ। গড় পাওনাদারের ক্ষেত্রে আমরা জানি পাওনাদার যোগ প্রদেয় বিল। উদ্দীপকে শুধু পাওনাদার দেওয়া আছে, প্রদেয় বিল দেওয়া নাই। পাওনাদারের টাকা দেওয়া আছে 3,75,000, আমরা এখানে লিখে দিলাম 3,75,000। আমাদের ফলাফল বের করার পালা। ক্যালকুলেটরে চাপ দিলাম, ফলাফল বের করলাম। দেখলাম পাওনাদার আবর্তন অনুপাত হয় 4 বার। তোমরা এখানে লিখে দাও 4 বার। পাওনাদার আবর্তন অনুপাত 4 বার। পাওনাদার আবর্তন অনুপাত শেষে আমরা চলে যেতে চাচ্ছি মোট সম্পদের আবর্তন অনুপাত। মোট সম্পদের আবর্তন অনুপাতের সূত্রটি আমাদের ছিল, এখানে হেডলাইন লিখে নাও, মোট সম্পদ আবর্তন অনুপাত সমান সমান মোট সম্পদ আবর্তন অনুপাত সমান সমান নিট বিক্রয় অথবা ধারে বিক্রয়। এখানে উদ্দীপকে দেওয়া আছে, আমরা ধারে বিক্রয় দিয়ে করতে পারি। বিক্রয় ভাগ মোট সম্পদ। দেখো এখানে বিক্রয়ের টাকা আছে 30 লক্ষ, মোট সম্পদের পরিমাণ আমাদের এখানে দেওয়া আছে 22,50,000। 30 লক্ষ ভাগ 22,50,000 তোমরা দাও। দেখো ফলাফলটা চলে আসছে 1.30 বার। দ্রুত গতিতে তুলে নাও। তো আমরা এর ভিতর 10টি অনুপাত শিখে ফেললাম। 5টি আবর্তন,
10টি অনুপাতে 5টি শিখলাম আবর্তন, 5টি স্বাভাবিক। এগুলোকে যদি আমরা পুনরায় বলতে চাই তাহলে এমন হয়, আমরা প্রথমটা শিখেছিলাম চলতি সম্পদ অনুপাত, দ্বিতীয়টা শিখেছিলাম চলতি মূলধন অনুপাত, তৃতীয়টি শিখেছিলাম তরল বা ব্যস্ত অনুপাত, চতুর্থ মোট লাভ অনুপাত, পঞ্চম নিট লাভ অনুপাত। গতদিন সূত্র আলোচনা করেছিলাম, আজকে সৃজনশীল সমস্যার সমাধান আকারে আমরা তার সমাধান করলাম। নাম্বার 1 ছিল মজুদ আবর্তন অনুপাত, 2 দেনাদার আবর্তন অনুপাত, 3 পাওনাদার আবর্তন অনুপাত, 4 মোট সম্পদের আবর্তন অনুপাত, আর কার্যকরী মূলধনের আবর্তন অনুপাত। এটা আমাদের এখানে দেখানো হয়নি। মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন, মোট সম্পত্তির আবর্তন। আমরা মোট দায় আবর্তনটার প্রয়োগ আজকে দেখাইনি। এটা দিয়ে মোট আমাদের 10টি অনুপাত শেখা হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই 10টি আবর্তন যেরকম আমি মৌখিকভাবে বলে গেলাম, এটা সম্ভব হলো একের পর এক চর্চার মাধ্যমে। তোমরাও চলতে ফিরতে সবসময় যে বইয়ের সাথে থেকে শিখতে হবে এমন না, বইয়ের বাইরে থেকেও এই অনুপাতগুলো মনে মনে বলতে পারো। যতবার তুমি মনে মনে বলছো আর চর্চা করছো, ততবারই এটি তোমার মনে থাকতে বাধ্য। আর এক্ষেত্রে তুমি কি করবা, তোমার কাছে যে বই আছে বাসায়, এই বইয়ের থেকে তুমি এই সূত্রের সঙ্গে মিল রেখে একটু দুটি করে অঙ্কের সমাধান প্রস্তুত করো, সমাধান করো, দেখবা জিনিসটা তোমার কাছে যথেষ্ট সহজ হয়ে উঠছে। আমাদের প্রতিটা অধ্যায় ভিত্তিকভাবে অধিক সংখ্যক ক্লাস নিয়ে আমরা আমাদের সিলেবাস কভার করার চেষ্টা করছি। তোমরা নিয়মিত, অর্থাৎ দৈনিকের ক্লাস দৈনিক শেষ করো। যারা সরাসরি ক্লাসটা, অর্থাৎ ডিভাইসের অভাবে, নেটের অভাবে সরাসরি অনুসরণ করতে পারছো না, তাদেরকে আমি বলবো তোমরা অন্য কোনো মাধ্যম দিয়ে, যে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদানটি দেখে নাও, প্রয়োজনে কোনো বন্ধুর কাছে শুনে নাও। এভাবে পাঠদান কার্যক্রমটা তোমরা ত্বরান্বিত করো, তাহলে দেখবে যে ভিতর আমাদের প্রদত্ত সিলেবাসও শেষ হয়ে গেছে। আজকে এই 5টি অনুপাতের মাধ্যমেই আমি ক্লাসকে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এমন আশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি।